নমস্কার সুপ্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যে কি সত্যিই একটি বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? একদিকে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল, আর এর মাঝখানে দাঁড়িয়ে আছে শিয়া ও সুন্নি বিভাজনের শতাব্দী পুরনো ইতিহাস। কেন এই সংঘাত থামছে না? কেন পুরো মুসলিম বিশ্ব ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হচ্ছে? কেন ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল শিয়া ও সুন্নি বিভাজনের শতাব্দী পুরনো ইতিহাসকে নতুন রূপ দিতে চাচ্ছে? সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রজ্ঞার দৃষ্টিতে স্বাগত জানানোর মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের সেই লুকানো ইতিহাস এবং ক্ষমতার গোপন রাজনীতি। অধ্যায় 1, শিয়া সুন্নি বিভাজনের সূচনা। ইতিহাসের গভীর থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক সংকট বুঝতে গেলে আমাদের প্রায় 1400 বছর পিছনে যেতে হবে। কারণ আজ যে শিয়া সুন্নি বিভাজনের কথা আমরা শুনি, তার সূচনা হয়েছিল ইসলামের প্রথম যুগেই। 632 খ্রিস্টাব্দে ইসলামের শেষ নবী মোহাম্মদ মৃত্যুবরণ করার পর মুসলিম সমাজের সামনে একটি বড় প্রশ্ন দাঁড়ায়। মুসলিমদের নেতৃত্ব কে দেবে? একটি বড় অংশ মনে করেছিল নেতা নির্বাচিত হবে পরামর্শের মাধ্যমে। তাদের মতে মুসলিম সমাজের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিরাই নেতৃত্ব দেওয়ার যোগ্য। এই মতের সমর্থকেরা পরবর্তীতে সুন্নি নামে পরিচিত হয়। অন্যদিকে আরেকটি গোষ্ঠী মনে করত নেতৃত্ব থাকা উচিত নবীর পরিবারেই। তাদের মতে নবীর চাচাতো ভাই ও জামাতা আলী ইবন আবি তালিবই ছিলেন প্রকৃত উত্তরসূরি। এই মতের অনুসারীরাই পরে শিয়া নামে পরিচিত হয়। এই মতবিরোধ শুরুতে শুধুই রাজনৈতিক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি ধর্মীয় ও সামাজিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। নবীর মৃত্যুর পর প্রথম খলিফা নির্বাচিত হন আবু বাকার। এরপর ধারাবাহিকভাবে খলিফা হন উমর ইবন আল খাত্তাব, উসমান ইবন আফফান এবং পরে আলী ইবন আবি তালিব। কিন্তু তৃতীয় খলিফা উসমানের হত্যাকাণ্ড মুসলিম সমাজে বড় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ শুরু হয়। এই সংঘাতের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে 680 খ্রিস্টাব্দে। ইরাকের কারবালায় নবীর নাতি হুসেইন ইবন আলী এবং তার অল্পসংখ্যক অনুসারীকে হত্যা করা হয় উমাইয়া শাসক ইয়াজিদ এর সেনাবাহিনীর হাতে। এই ঘটনাকে বলা হয় কারবালার ট্র্যাজেডি। শিয়া মুসলমানদের কাছে এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। সেই সময় থেকেই শিয়া ও সুন্নি মতবাদ ধীরে ধীরে আলাদা ধর্মীয় কাঠামো তৈরি করতে শুরু করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিভাজন রাজনীতি ও সমাজে বিভিন্নভাবে প্রভাব ফেলেছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে: 1400 বছর আগের এই ইতিহাস কিভাবে আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করছে? কেন আজ ইরান এবং সৌদি আরবিয়ার প্রতিদ্বন্দ্বিতা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করছে? আর কিভাবে এই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জড়িয়ে পড়েছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের মতো বৈশ্বিক শক্তি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা যাব পরবর্তী অধ্যায়ে, যেখানে আলোচনা করব আধুনিক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ইরান সৌদি শক্তির লড়াই। অধ্যায় 2, আধুনিক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, ইরান বনাম সৌদি শক্তির লড়াই। ইতিহাসের শিয়া সুন্নি বিভাজন বহু শতাব্দী ধরে বিদ্যমান থাকলেও আধুনিক যুগে এটি নতুন রাজনৈতিক মাত্রা পায়। বিশেষ করে 1979 সালের ইরানিয়ান রেভলিউশন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে দেয়। এই বিপ্লবের মাধ্যমে ইরান একটি রাজতন্ত্র থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। নতুন সরকার নিজেদেরকে শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং বিশ্বজুড়ে শিয়া মুসলমানদের রক্ষক হিসেবে উপস্থাপন করতে শুরু করে। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে সৌদি আরব, যা দীর্ঘদিন ধরে সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত। সৌদি আরবের দৃষ্টিতে ইরানের এই বিপ্লব শুধু একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, তারা এটিকে দেখেছিল একটি মতাদর্শিক চ্যালেঞ্জ হিসেবে। কারণ যদি ইরানের বিপ্লবী আদর্শ অন্য দেশে ছড়িয়ে পড়ে, তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক সরকারগুলির স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফলে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে দুটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি হয়। একদিকে ইরান, যা শিয়া গোষ্ঠীগুলোর সমর্থন লাভ করে, অন্যদিকে সৌদি আরব, যা সুন্নি রাষ্ট্রগুলির নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করে। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন দেশে তা প্রক্সি সংঘাতে রূপ নেয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই লেবাননে ইরান সমর্থিত হেজবোল্লাহ শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংগঠন হিসেবে গড়ে ওঠে। ইয়েমেনে হাউথি মুভমেন্ট বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘর্ষ শুরু হয়।
এছাড়া সিরিয়া, ইরাক এবং লেবাননের রাজনীতিতেও ইরান ও সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু এই আঞ্চলিক শক্তির লড়াই খুব দ্রুতই আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে ওঠে। কারণ মধ্যপ্রাচ্য শুধু ধর্মীয় বা রাজনৈতিক গুরুত্বের জন্য নয়, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদের কেন্দ্র। ফলে এখানে সক্রিয় হয়ে ওঠে বড় শক্তিগুলো। বিশেষ করে ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলির সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে। অন্যদিকে ইসরায়েল ইরানকে তাদের সবচেয়ে বড় কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করে। এই জটিল সম্পর্কগুলো ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বড় আকার দেয়। কিন্তু প্রশ্ন হল, এই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে বাস্তব যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে? কেন লেবানন, ইয়েমেন, সিরিয়া ও গাজার মতো জায়গাগুলোতে সংঘাত থামছে না? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে প্রক্সি যুদ্ধের রাজনীতির মধ্যে। আর সেই বিষয়টাই আমরা বিশ্লেষণ করব পরবর্তী অধ্যায়ে। অধ্যায় ৩, প্রক্সি যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অদৃশ্য সংঘাত। মধ্যপ্রাচ্যের অনেক সংঘাত সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র নয়, বরং এগুলো হচ্ছে প্রক্সি যুদ্ধ, অর্থাৎ বড় শক্তিগুলো অন্য গোষ্ঠী বা সংগঠনের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে। এই কৌশল নতুন নয়, কিন্তু মধ্যপ্রাচ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে আমরা প্রথমে দেখতে পাই লেবাননের পরিস্থিতি। লেবাননের শক্তিশালী শিয়া সংগঠন হিজবুল্লাহ শুধু একটি সামরিক গোষ্ঠী নয়, বরং একটি রাজনৈতিক শক্তিও। বহু বিশ্লেষকের মতে এই সংগঠনটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। এই সংগঠন বহুবার ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে গাজার পরিস্থিতিও অত্যন্ত জটিল। এখানে ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের সাথে দীর্ঘদিন ধরে সংঘর্ষে জড়িত। ইয়েমেনেও আমরা একই ধরনের সংঘাত দেখতে পাই। এখানে হুথি মুভমেন্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে। এই সংঘাতগুলো শুধু স্থানীয় রাজনীতির ফল নয়, বরং এর পেছনে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা। প্রক্সি যুদ্ধের মাধ্যমে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে না জড়িয়ে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করে। কিন্তু এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। কারণ এসব সংঘাতে বহু শহর ধ্বংস হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এবং পুরো অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে বৈশ্বিক রাজনীতিতেও। বিশেষ করে যখন বড় শক্তিগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে শুরু করে। আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কেন ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল ইরানকে এত বড় হুমকি হিসেবে দেখে, এবং কেন ইরানও তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়? এই জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে পরবর্তী অধ্যায়ে। অধ্যায় ৪, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান, সংঘাতের বৈশ্বিক মাত্রা। মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে গেলে শুধু আঞ্চলিক শক্তিগুলোর দিকে তাকালে হবে না, এখানে বড় ভূমিকা পালন করে বৈশ্বিক শক্তিগুলো। বিশেষ করে ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার কৌশলগত উপস্থিতি বজায় রেখেছে। এর অন্যতম কারণ হল জ্বালানি সম্পদ এবং সামরিক কৌশলগত অবস্থান। অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। ইসরায়েল বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে বিবেচনা করে। ইরানও বারবার ঘোষণা করেছে যে তারা অঞ্চলে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়। এই অবস্থান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি সাইবার হামলা, গোপন অভিযান এবং সামরিক উত্তেজনার ঘটনা। অনেক বিশ্লেষকের মতে এই উত্তেজনা সরাসরি বড় যুদ্ধের দিকে না গেলেও মধ্যপ্রাচ্যের রাজনীতিকে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল করে রেখেছে। কিন্তু এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এর ভবিষ্যৎ কি? এই উত্তেজনা কি কখনো শান্তিতে রূপ নেবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা যাব শেষ অধ্যায়ে। অধ্যায় ৫, ভবিষ্যতের মধ্যপ্রাচ্য, ঐক্য না আরও বিভাজন। মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি এই অঞ্চল বহু শতাব্দী ধরে সংঘাত, পরিবর্তন এবং ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র।
আজকের শিয়া সুন্নি বিভাজন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক শক্তির হস্তক্ষেপ এই জটিল ইতিহাসেরই অংশ। একদিকে ইরান নিজেদের আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা ও নেতৃত্ব বজায় রাখতে চেষ্টা করছে। এদিকে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের মতো শক্তিগুলো এই অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সব কিছুর ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এক জটিল ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। তবে আশার কথা হলো, সাম্প্রতিক বছরগুলোতে কিছু কূটনৈতিক উদ্যোগও দেখা গেছে। উদাহরণ হিসাবে অনেক সময় আঞ্চলিক দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছে, কারণ দীর্ঘস্থায়ী সংঘাত শুধু রাজনীতিবিদদের নয়, সাধারণ মানুষের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে। অবশেষে প্রশ্নটা থেকেই যায়, মধ্যপ্রাচ্য কি কখনো স্থায়ী শান্তি দেখতে পাবে, নাকি শিয়া সুন্নি বিভাজন এবং ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এই অঞ্চলকে আরও দীর্ঘ সময় অস্থির রাখবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়, বরং পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রজ্ঞা দৃষ্টির সাথে থাকবেন।